আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থ ও মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলকে ৪ বছর কারাদণ্ড দিল কুয়েতের আদালত। পাঁচ হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ ৭০০ জনকে দেয়া হল করোনার ভ্যাকসিন। টিকা নিলেন ২ প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং চট্টগ্রামকে বাসযোগ্য নগর গড়ার প্রতিশ্রুতি নতুন মেয়র রেজাউল করিমের। প্রহসনের নির্বাচন, অভিযোগ ডাক্তার শাহাদাতের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অর্থ ও মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছর কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত। একই সাথে রায়ে তাকে ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জারাহকেও একই সাজা দিয়েছে আদালত। অর্থ ও মানব পাচারের অভিযোগে গত বছরের ৬ জুন কুয়েতে আটক হন শহীদ ইসলাম পাপুল। এদিকে রায়ের পর তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের বাসিন্দারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এ রায়কে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ দাবি করছেন পাপুল ষড়যন্ত্রের শিকার। গত ২৬ জানুয়ারি কুয়েতে এই সংসদ সদস্যের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। দুঃখজনক যে আমরা আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আজকে বিদেশের মাটিতে আমাদের দেশের সুনাম নষ্ট করেছে। এখানে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা আমার তো সন্দেহ লাগতেছে। তবে যদি কোনো ষড়যন্ত্র থাকে তাইলে এগুলা খতিয়ে দেখা উচিত। দুর্নীতিবাদ যে হোক তার সাজা আমরা দাবি করি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা সে আশা করি। এই এমপি হোক, সেই মন্ত্রী হোক, যাই হোক, আমরা তার বিচার চাই। রাজধানীর ৫ হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ ৭০০ জন। আর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেন তিনি। টিকা নিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানও। সাধারণ মানুষের ভীতি দূর করতে টিকা নিয়েছেন বলে জানান তারা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের মন্ত্রীরা কবে টিকা নেবেন, এমন প্রশ্নের যেন জবাব দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হয়ে সবার আগে করোনার ভ্যাকসিন নিলেন তিনি। মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক। সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে? তো সেই কারণেই কালকে রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি, টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। অনেকটা আকস্মিকভাবে ভ্যাকসিন নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানও। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকাল ৯টায় রাজধানীর ৫টি হাসপাতালে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। ভ্যাকসিন সেন্টারে এসে রেজিস্ট্রেশন করার পর দেয়া হয় এই টিকা। করোনায় প্রাণ বাজি রেখে সেবা দেয়া স্বাস্থ্যকর্মীরা আগে টিকা পাওয়ায় সন্তুষ্টি জানান। আমি মনে করি আমার এই ভ্যাকসিনটা খুবই দরকার ছিল কারণ আমি যেহেতু প্রতি মাসে কোভিড পেশেন্টকে সার্ভিস দিচ্ছি, তো ভ্যাকসিনটা পেয়ে আমি আসলেই খুবই হ্যাপি। যদি আমরা ভ্যাকসিনটা দিই তাহলে আমাদের মানসিক যে শক্তি, মানসিক যে সাহস, এটাকে আরও বাড়াবে, যেটা এই ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য খুবই জরুরি। ভ্যাকসিন নেয়ার পর গ্রহণকারীকে 30 মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানান 6 থেকে 8 সপ্তাহ পর শরীরে এই ভ্যাকসিনের কাজ শুরু হবে। তাই টিকা নেয়ার পরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আপনারা সবাই টিকা নেন, নিজেদেরকে সুরক্ষিত করেন। আবার টিকা নেওয়ার সাথে সাথে মাস্ক এবং স্বাস্থ্যবিধি ভুলে যাবেন না, সেগুলো অবশ্যই মেনে চলবেন। গাইডলাইনে বলা আছে যে আধা ঘন্টা বিশ্রাম নেবেন যদি কোনো সাইড ইফেক্ট হয়। ভ্যাকসিন কাজ করতে শুরু করতে 6 সপ্তাহ লাগে। এই 6 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আক্রান্ত হতে পারি, সেই জন্য সাবধান থাকতে হবে। টিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, যারা ভ্যাকসিন নিয়েছেন সবাই সুস্থ আছেন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে দেয়া হবে এই টিকা এবং সেই প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। যে পরিবেশ মনে হলো যে ঈদের ভাব, যেভাবে ঈদ হয় ঈদের সময়
ঠিক এই ধরনের আনন্দ ঘন পরিবেশে টিকাটা নেওয়া হচ্ছে। নিবন্ধন যদি না করতে পারেন, টিকা কেন্দ্রে এসে আপনারা টিকা নেবেন স্ব জায়গায়। এদিন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পেশার 700 জন করোনার টিকা নেন। তবে বঙ্গবন্ধু হাসপাতালের একজন স্টাফ টিকা নেওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করলে চিকিৎসা দেওয়া হয়। দু একজনের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,087 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 3 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় 14,830টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 509 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.43%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,33,953 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 611 জন। মোট সুস্থ 4,78,546 জন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরাতে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি 2020-21 কোর্সের গ্র্যাজুয়েশন সেরেমনিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2020-21 সালের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে স্থিতিশীল, টেকসই ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এ নীতি নিয়ে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। আমাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্রটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি। ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর জীবন পাক, সেটাই কামনা করি। এবছর ডিএসসিএসসি কোর্সে সেনাবাহিনীর 127 জন, নৌবাহিনীর 32, বিমান বাহিনীর 23 জন এবং বিভিন্ন দেশের 43 জন অফিসার সহ মোট 225 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 2020 সালে বাংলাদেশে দুর্নীতি কিছুটা বেড়েছে। ধারণার সূচকে 2 ধাপ পিছিয়ে 14 থেকে নেমে এসেছে 12-তে। বার্ষিক বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। প্রভাবশালী দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শরফুল আলমের রিপোর্ট। সাধারণ মানুষ দুর্নীতি, ঘুষ লেনদেন, রাজনৈতিক দলের স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার সহ বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে প্রতি বছর দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। অর্থ পাচার, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির অভাব, সরকারি সংস্থার তদারকির গাফলতিতে অনেক দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছে। 2020 সালে এসব সূচকে বাংলাদেশের দুর্নীতির মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে টিআই। 180টি দেশের মধ্যে 2 ধাপ পিছিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 12তম। অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে 146তম এবার, যেটি 2019-এ 146তম ছিল। কিন্তু অন্য দিক থেকে আবার নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 2 ধাপ নেমেছে
অর্থাৎ আমরা 14 থেকে 2019-এ যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে দ্বাদশ অবস্থানে এসেছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক। দক্ষিণ এশিয়ায় কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভুটান, আর সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এই তালিকায় ভারত, পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনের যথাযথ প্রয়োগ, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি কমিয়ে আনার সুপারিশ করেছে টিআইবি। আমাদের স্কোর বাড়বে যদি এই ধরনের হাই প্রোফাইল কেসগুলোকে প্রপারলি হ্যান্ডেল করা যায়, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যায়, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলোতে অগ্রগতি ঘটে। বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক, আর আফ্রিকার দেশ সুদান ও সোমালিয়া রয়েছে দুর্নীতিগ্রস্ত তালিকার সবার শীর্ষে। কিছু যুগান্তকারী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রামের নতুন মেয়র হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনকে পরাজিত করেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু কথার ফুলঝড়ি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন নতুন নগরপিতা। এদিকে একে প্রহসনের নির্বাচন বলে অভিযোগ করেছে বিএনপি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আর নির্বাচনের সকল হিসেব নিকেশ শেষে চট্টগ্রাম সিটির নতুন নগরপিতা হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। 19 লাখেরও বেশি ভোটারের এই শহরে ভোট প্রদান করে 4,36,543 জন, আর এর মধ্যে 3,69,248 ভোট পেয়েছেন রেজাউল করিম চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। ফল ঘোষণার পর পুলিশের নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল করেনি মেয়র কিংবা কাউন্সিলররা। তবে সকালে বিজয়ী মেয়রকে অভিনন্দন জানাতে নগরীর বহদ্দার হাটের বাড়িতে ভিড় করেন শুভাকাঙ্ক্ষী সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রতিক্রিয়ায় আবারও চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সিটি নির্বাচনকে প্রহসন বলে আবারও অভিযোগ বিএনপির পরাজিত প্রার্থীর। টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত হবে সেই পরামর্শকে গ্রহণ করে আমি এই চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। ভোটের দিন সকালে আমাদের নেতাকর্মীরা যারা আসলো তাদেরকে বাধা প্রদান করলো, ভোর 7টা থেকে আমাদের এজেন্টদেরকে তারা মারধর করে করে বের করে দিল। এটা আসলে নির্বাচনের কোনো সুষ্ঠু প্রক্রিয়া হতে পারে না। তবে জনসমর্থনের এই বিজয়ের মূল্য যেন দেন, সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নের ধারা যেন অব্যাহত রাখেন নতুন মেয়রের কাছে প্রত্যাশা ভোটারদের। চট্টগ্রামের মধ্যে যেরকম করে উন্নয়নের ধারাটা অব্যাহত ছিল বয়ে যাচ্ছে, এরকমই বয়ে যাচ্ছে। চট্টগ্রামকে একটা পরিবেশ বাসযোগ্য একটা নগরী হিসেবে গড়ে তুলবে। খেলাধুলার জন্য অ্যাকচুয়ালি মাঠ দরকার। এই জিনিসগুলো ডেভেলপ করলেই আমার মনে হয় যে মানুষ অনেকটা সন্তুষ্ট হবে আর কি। নগরের 39টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 31টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, 7টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। আলোচনার প্রায় বাইরে থাকা রেজাউল করিমকে মেয়র পদে মনোনয়ন দিয়ে বড় চমক দেখিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচন শেষে সেই তিনি হয়েছেন এই নগরের নতুন নগরপিতা। এখন কিভাবে তিনি বাস্তবায়ন করবেন তার দেয়া প্রতিশ্রুতি এবং কিভাবে সাজাবেন এই নগরকে, তাই দেখার অপেক্ষায় নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মাঝপথে সরে না আসে শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে চট্টগ্রামবাসী সমর্থন জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুরের সড়ক বিভাগের 3টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। চট্টগ্রামের নির্বাচনেও গতকাল জনগণের আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে জননেত্রী শেখ হাসিনার প্রতি। বিএনপির এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না,
কারণ একটা কাজও চোখে পড়ার মতো বিএনপি করতে পারেনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি গদবাধা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি দাবি করেন, নির্বাচনের দিন বিএনপি নেতারাই সহিংস আচরণ করেছেন। সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে বিএনপির এজেন্ট যায়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় ভোটার উপস্থিতি এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না। ভোটার টার্ন আউট যদিও বা কম, তবে এটি করোনার মধ্যে খুব বেশি ভোটার টার্ন আউট হওয়া এটি আশা করাও সঠিক নয়। আর নির্বাচনের ফলাফল চট্টগ্রাম শহরে প্রকৃতপক্ষে 94 সালের পর কার্যত বিএনপি কখনো জয়লাভ করেনি সিটি কর্পোরেশন নির্বাচনে। 2010 সালে মঞ্জুর আলম মঞ্জু সাহেবকে তারা মনোনয়ন দিয়েছিলেন। মঞ্জুর আলম মঞ্জু সাহেব কিন্তু আওয়ামী লীগের মানুষ, অর্থাৎ হায়ারে একজন প্লেয়ার ভাড়া করে একবার একটা রেজাল্ট পেয়েছিল। 94 সালের পর থেকে আসলে তারা কোনো ফল তাদের পক্ষে পায়নি। স্বাস্থ্য খাতে নানা অনিয়মের পর করোনার ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বাস্থ্য খাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতের এখন বেহাল দশা। এর আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরী বিএনপিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সরকারের হাতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যসেবা পায় না। করোনায় তাদের এটাকে মোকাবেলা করবার জন্য তাদের ভূমিকাটা দেখেন, কীভাবে তারা প্রতিটি ক্ষেত্রে শুধু দুর্নীতির জন্যই তারা কাজগুলো করেছে। এখন ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে, এখানেও আপনার কীরকম দুর্নীতি হয়েছে। $2 মানে $2.33 দিয়ে কেনা, এটা আপনার $4 দিয়ে এরা কিনছে। সেখানে মধ্যস্বত্বভোগী তাদের নিজস্ব একজন সুবিধাভোগীকে তারা সেই দায়িত্ব অর্পণ করে। দুদকের তদন্তের ভুলের শিকার নোয়াখালীর কামরুল ইসলামকে বিচারিক আদালতের দেয়া 15 বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই সাথে ওই মামলার আবারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেয়। রায়ে সন্তোষ প্রকাশ করেন কামরুল। ভুল তদন্তের ঘটনায় আদালতে দুঃখ প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সনদ জালিয়াতি করে 1999 সালে মাইজদি কলেজে ভর্তি হন নোয়াখালীর পশ্চিম রাজারামপুরের কামরুল ইসলাম। এই ঘটনায় 2003 সালে মামলা করে দুর্নীতি দমন ব্যুরো। 10 বছর তদন্ত করে পূর্ব রাজারামপুরের আরেক কামরুলের বিরুদ্ধে প্রতিবেদন দেয় দুদকের তদন্ত কর্মকর্তা। পরে বিচারিক আদালত তাকে মোট 15 বছরের কারাদণ্ড দেয়। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন নোয়াখালীর বিচারিক আদালতের অফিস সহকারী ভুক্তভোগী কামরুল ইসলাম। শুনানিতে তদন্ত কর্মকর্তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে দুদক। উনি রুলটা অ্যাবসলিউট করে যেই জাজমেন্টটা হয়েছে ফুল জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছেন। যে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আমার রিট পিটিশনের বিরুদ্ধে, সেই কনভিকশন ওয়ারেন্টটা উনি রিকল করেছেন এবং উনি মামলাটিকে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে রিট পিটিশনার যদি দুদকের কাছে তার যেই ক্ষতিটা হলো এটার জন্য দুদকের কাছে যদি কোনো ক্ষতিপূরণের আবেদন করেন, দুদককে সেই ক্ষতিপূরণের আবেদন বিবেচনা করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। দুদকের আইনজীবী আদালতকে জানান, এই মামলাটি তদন্ত কর্মকর্তার প্রথম মামলা হওয়ায় অনিচ্ছাকৃত ভুল হয়েছে। শুনানিতে আদালত মন্তব্য করেন, এ ধরনের দু একটি ভুলের জন্য দুদকের গোটা কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়। কমিশন এই রায় পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখবে ভালোভাবে। যদি তার ইচ্ছাকৃত কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় পদক্ষেপ কমিশন অবশ্যই যেন নেয়। তবে এই রায়ে একদিনও কামরুল সাজা ভোগ করেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর প্রায় 500 শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার রাতে সবুজবাগ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সরকার দলীয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠানকেও নিম্ন আয়ের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা।
সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও এলাকার বিদ্যমান যদি নিয়ে আসে, আমার পাশের বাড়ির কোনো লোক যদি গরিবদেরকে 10টা কম্বল দিয়ে সাহায্য করে এই সময়, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। এবং এই ধরনের যদি একটি চর্চা শুরু হয়, তাহলে আমাদের মধ্যে যে সুপারিশটি বসবে, তাতে করে আমাদের শৃঙ্খলা ফিরে আসবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। পঁয়ষট্টি বছরের উপরে কাউকে অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার পরামর্শ দিচ্ছে জার্মানির ভ্যাকসিন কমিটি। বলা হচ্ছে, বৃদ্ধদের শরীরে এই টিকা কতটুকু কার্যকর সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই। ভ্যাকসিন সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্য ভিত্তিক ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরোধ চলাকালে এমন পরামর্শ দিল জার্মানি। এ অবস্থায় ইউরোপে আদৌ এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে কিনা সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির। যদিও যুক্তরাজ্যের দাবি অ্যাস্ট্রাজেনেকার রয়েছে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা, এর মধ্যে তাই সেদেশে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। এবারে পার্টেক্স খেলার খবর। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডাক্তার দেবী শেঠি ও ডাক্তার অশ্বিন মেহতার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সৌরভের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সকালে দেবী শেঠি এসে হাসপাতালের ডাক্তারদের সাথে আলোচনা করেন। বিকেলে সৌরভকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন, সৌরভ সুস্থ এবং ভালো আছেন, অপারেশন সফল হয়েছে। আপাতত তাকে বেডে দেওয়া হয়েছে। গত 7 জানুয়ারি উডল্যান্ডস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার 20 দিন পর বুধবার আবারও সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ ও মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলকে 4 বছর কারাদণ্ড দিল কুয়েতের আদালত। পাঁচ হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ 700 জনকে দেওয়া হল করোনার ভ্যাকসিন। টিকা নিলেন 2 প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামকে বাসযোগ্য নগর গড়ার প্রতিশ্রুতি নতুন মেয়র রেজাউল করিমের। প্রহসনের নির্বাচন, অভিযোগ ডক্টর শাহাদাতের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।